আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের যে ক্লাসটা আমরা নিব, আপনারা যে গত ক্লাসটা করেছেন কার্ডিওলজির, সেই ক্লাসেরই আপনার হচ্ছে যে কোশ্চিন যে আপনার পরীক্ষা দিয়েছেন, সেই কোশ্চিনটা আমরা একটু অ্যানালাইসিস করব, যে আসলে কোশ্চিনগুলো কীভাবে আসছে বা আমরা ক্লুগুলো ধরতে পারছি কি না, আর যদি আমরা কোন ক্লুটা ধরবো বা কীভাবে আমরা আগাবো সেটাই আমরা একটু নিয়ে কথা বলবো। আচ্ছা দেখেন, তো আমি আশা করি যে আপনারা সবাই পরীক্ষাটা দিয়েছেন এবং আপনারা অবশ্যই ভালো করেছেন। তো তারপর আমি একটু আপনাদেরকে আলোচনা করে দেই। তো আলোচনা করার আগে একটু পরিচয় দিয়ে নেই। আমি ডক্টর মোহাম্মদ তানভীর রহমান, বর্তমানে পার্ট 2 ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজে আছি। তো দেখেন, আপনার প্রথম যে কোয়েশ্চেনটা ছিল যে একটা 56-year-old ম্যান প্রেজেন্টস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট উইথ এ 4-week হিস্ট্রি অফ ইন্টারমিডিয়েট ফিভার, নাইট সোয়েট, ওয়েট লস, ম্যালেইস. He has no change in bowel habit. He had undergone aortic valve replacement 1 month ago. On examination, temperature is 37.9 degrees Celsius, BP 147. He has no murmur. On echo, vegetation visible on aortic valve. What is the most likely causative organism? তার মানে আপনার এটা হচ্ছে আমরা সিনারিও পড়ে আমাদের যেহেতু ভেজিটেশন পাচ্ছি, তার ফিভার আছে, নাইট সোয়েট আছে এবং তার বায়োল হ্যাবিটে কোনো প্রবলেম নাই, তার মানে আমরা বুঝতে পারছি যে একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের সিচুয়েশান। তো সে কি এখানে ক্লুটা কি দেখেন যে তার অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট 1 মান্থ আগে। আমি আপনাদেরকে ক্লাসে পড়ানোর সময় বলেছিলাম ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, যে যদি একটা পেশেন্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পেশেন্ট যদি আপনার 1 মাস মানে ভালভ রিপ্লেসমেন্টের 1 মাসের মধ্যে তার হচ্ছে যদি মানে পেশেন্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস নিয়ে আসে, একটা পেশেন্টের আপনি ভালভ রিপ্লেসমেন্ট করছেন 1 মাসের মধ্যে তার এন্ডোকার্ডাইটিসের ফিচার নিয়ে আসছে, তাহলে তার ডায়াগনোসিস হবে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস। আর যদি 2 মাসের পরে আসে তাহলে তার হবে স্টাফাইলোকক্কাস অরিয়াস। তো এখানে যেহেতু 1 মাসের মধ্যে ভালভ রিপ্লেসমেন্টের ফিচার আছে, তাহলে আমার এটার অ্যান্সার হবে স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখেন। A 17-year-old boy is reviewed in clinic with increasing shortness of breath. Examination is mildly cyanosed at rest and respiratory rate হচ্ছে 21 breath per minute. বিপি ভালো, পালস হচ্ছে ঠিক আছে, তার কন্টিনিউয়াস মেশিনারি মারমার যেটা আমরা কোথায় পাচ্ছি, লেফট আপার চেস্টে, which is accentuated partially in systole. Color flow Doppler echo identify the flow directly between aortic arch and pulmonary artery. There are signs of pulmonary hypertension. Given the probable diagnosis, what is the most like nature of his pulse on clinical examination? আপনার ক্লিনিক্যাল এই সিনারিও দেখে আপনার ডায়াগনোসিস কী মনে হচ্ছে? দেখেন, এক হচ্ছে 17 বছরের বাচ্চা, তার মানে আমাকে এটা চিন্তা করতে হবে কনজেনিটাল কোনো হার্ট ডিজিজ কিনা। তার শ্বাসকষ্টের সমস্যার কথা বলছে, তার সায়ানোস্ট, ঠিক আছে, সে হচ্ছে সায়ানোস্ট এবং তার রেসপিরেটরি রেট হচ্ছে আপনার 21, সব কিছু ভালো আছে। এবং আরেকটা ক্লু দেখেন, এখানে ক্লুটা দিয়েই দিছে আপনার যে তার একটা কন্টিনিউয়াস মেশিনারি মারমার। তো কন্টিনিউয়াস মেশিনারি মারমার আমরা কোন ডিজিজে পাই? আপনারা জানেন যে আমরা পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে আমরা পাই, পালমোনারি হাইপারটেনশনও পাই। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কোন পালসটা পাই? কোলাপসিং পাল। আপনারা জানেন যে আমরা এআর এর ক্ষেত্রেও আমরা কোলাপসিং পালস পাই, আবার পিটি এর ক্ষেত্রেও আমরা কোলাপসিং পালস পাই। তাহলে আপনার ইয়াং পেশেন্ট, তার মারমারের কথা বলছে, তার সাইনোসিসের কথা বলছে, তার বয়স কম, পালমোনারি হাইপারটেনশনের কথা বলছে, ডায়াগনোসিস পিডিএ, কোন পালস পাবো আমরা? কোলাপসিং পালস। আচ্ছা, 3 নম্বরটা দেখেন। 63-year-old ম্যান, তার নন ক্রনিক হার্ট ফেইলিওর, তার হচ্ছে অ্যাডমিটেড উইথ সিমটম অ্যাট রেস্ট, তার মানে তার রেস্ট নিলেও সিমটম আছে। এক্সামিনেশন করে দেখলাম তার পেটিং এডিমা আছে, কোথায়? নিতে, এলিভেটেড জেবিপি, ব্যাজাল ক্রেপস আছে, তার পালস ভালো, বিপি ভালো। কারেন্ট মেডিকেশন কী কী পাচ্ছে? বিসোপ্রোল, ফ্রুসেমাইড, র্যামিপ্রিল। ব্লাড টেস্ট করে দেখলাম সোডিয়াম ঠিক আছে, তার হচ্ছে আপনার পটাশিয়াম ভালো, ক্রিয়েটিনিন একটু বেশি। তার অ্যাডমিটিং ডক্টর তাকে কি দিল? ফ্রুসেমাইটের ডোজটা বাড়াই দিল এবং র্যামিপ্রিলের ডোজটাও বাড়াই দিল। তাহলে when you review him the following day, which drug would be the most appropriate to include? তাহলে কি কি অপশন দিচ্ছে? অ্যামিলোরাইড, বেন্ড্রোফ্লুথায়াজিড, বিউমেটানিড, হ্যাঁ, মেটোলাজোন আর স্পাইরোনোল্যাকটোন।
আমরা বলছিলাম যে হার্ট ফেলোরের ক্ষেত্রে কিছু মডালিটি বেনিফিট আছে, তার এর মধ্যে আমরা কী বলছিলাম, এর মধ্যে সে পাচ্ছে, দেখেন বিটা ব্লকার পাচ্ছে, সে ডায়াবেটিক্স পাচ্ছে, সে এসএ ইনহিবিটর পাচ্ছে। আমরা আর কি বলছিলাম, যে স্পাইরোনোল্যাকটোন, যে আপনার এআরবি যেটা, সেটা হচ্ছে আপনার একটা মর্টালিটি বেনিফিট আছে। তাহলে এই ড্রাগগুলো পাচ্ছে, কিন্তু সেই স্পাইরোনোল্যাকটোন পাচ্ছে না, তাহলে তার জন্য বেস্ট সুইটেবল ড্রাগ হবে স্পাইরোনোল্যাকটোন, এআরবি। ঠিক আছে, তার মানে আমাকে দেখছেন কোশ্চেন কীভাবে আসে। তারপরে কোশ্চেনে দেখেন যে একটা 18 বছরের মহিলা, তার হচ্ছে হিরোইন সে হচ্ছে নিত, মানে সে অ্যাবিউজড ছিল, সে অ্যাডিক্টেড ছিল, সে হচ্ছে মারা গেছে, এবং সেটা হচ্ছে যে একটা পোস্টমর্টেমের প্ল্যান করা হয়েছে। তাহলে আমি তার যে মারা গেল সে ইয়াপে, তাহলে কেন মারা গেল, তার কি কি কজ আছে, কী কারণে সে মারা গেল, মানে একটা হিরোইন অ্যাডিক্টেড পেশেন্ট, সে সাডেন ডেথ হয়ে মারা গেল, আমরা পোস্টমর্টেম করার ডিসিশন নিছি। তো এই পোস্টমর্টেমে আমরা কি কারণ পেতে পারি, বা কী কারণে সে আসলে মারা গেল, এটার কজটা কি, একটা কার্ডিওমায়োপ্যাথি, কমপ্লিট হার্ট ব্লক, হাইপারক্যালেমিয়া, এইচওসিএম, নাকি লং কিউটি সিনড্রোম। তো একটা হিরোইন পেশেন্ট, অ্যাডিক্টেড পেশেন্ট, তার কি হয়, অ্যারিথমিয়া হয়, সে এমআইয়ের ফিচার নিয়ে আসে, এই জন্য একটা পেশেন্টের ইসিজি করতে হয়, কারণ তার ওই টর্সাটিস ডি পয়েন্টিস, বা আমরা যেটা বলি লং কিউটি ইন্টারভেল, সেটা হয়। তাহলে এটার অ্যান্সার হবে লং কিউটি সিনড্রোম। লং কিউটি সিনড্রোমের অনেকগুলো কজ আছে, আপনার কিছু কনজেনিটাল কজ আছে, ড্রাগ কজ আছে, আপনার হচ্ছে কিছু মেটাবলিক কজ আছে। তো এটার কজ হচ্ছে আপনার হিরোইন অ্যাডিক্টেড, এটা ওয়ান অফ দ্য কজ অফ লং কিউটি সিনড্রোম। তো সে যেহেতু হিরোইন অ্যাডিক্টেড ছিল, তার লং কিউটি সিনড্রোম হয়ে সে মারা গেছে। একটা 54-year-old man referred with increased swelling of ankle and abdomen and degree of shortness of breath on exertion. আর JBP elevated with prominent X and Y descent, apex beat হচ্ছে normal, ECG shows AF with widespread non-specific ST abnormality, echo reveals preserved left ventricular systolic function with biatrial enlargement, and estimated pulmonary artery systolic pressure is 60 mm mercury. Chest X-ray shows atrial enlargement but no other abnormality. কি ডায়াগনোসিস হতে পারে? আচ্ছা, দেখেন এখানে আপনার এক্স অ্যান্ড ওয়াই ডিসেন্ট যেহেতু বলে দিয়েছে, আমি গতদিন জেবিবি পড়ানোর সময় বলছিলাম যে আপনার এক্স অ্যান্ড ওয়াই ডিসেন্ট আমরা পাই কার্ডিয়াক টেম্পোনেট, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আবার একটা মায়োপ্যাথিতেও পাওয়া যায়, সেটা হচ্ছে রেস্ট্রিকটিভ টাইপ অফ কার্ডিও মায়োপ্যাথিতে পাওয়া যায়। তা আপনি ক্রনিক কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আর রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির মধ্যে ডিফারেন্সিয়েট করা অনেক মানে ক্লিনিক্যালি অনেক টাফ হয়ে যায়, পারা যায় না। তো এটা ক্লুটা মাথায় রাখবেন, যে এখানে আমাকে ক্লুটা মাথায় রাখতে হবে যে পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার যদি পেশেন্টের 45-এর নিচে মানে 45-এর নিচে হয়, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন এটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। আর যদি 45-এর উপরে থাকে, তাহলে সেটা মাথায় রাখবেন এটা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। হ্যাঁ, যদি অপশানে না থাকে যে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি নাই, তাহলে আপনি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসই দিবেন। কিন্তু যদি দুইটা অপশান থাকে এবং আপনি পালমোনারি আর্টারি প্রেশার যদি দেখেন যে 45-এর উপরে, তাহলে অবশ্যই রেস্ট্রিকটিভ দিবেন, যদি কম থাকে তাহলে দিবেন কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। তাহলে এটার অ্যান্সার হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, কারণ এখানে পালমোনারি আর্টারি প্রেশার 60-এর বেশি। ঠিক আছে, নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং উড প্রম্পট ইউ to think that the ventricular tachycardia rather than the SVT with aberrant conduction if you saw it 12-lead ECG। মানে আমার কোন এই ফিচারগুলো দেখে আমি মনে করব যে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এসভিটি না, এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমরা ওই যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যে একটা বক্স ছিল, ওখানে বলছিলাম যে প্যাথোগনোমিক দুইটা ফিচার ছিল, একটা হচ্ছে এভি ডিসোসিয়েশন আর একটা হচ্ছে আপনার ক্যাপচার অফ ফিউশন বিট। তো এখানে দেখেন এভি ডিসোসিয়েশনের কথা আছে, তার মানে আপনি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এভি ডিসোসিয়েশন দেখলে আপনাকে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখেন যে একটা 70-year-old woman brought to the hospital. For the past 2 hours she has experienced palpitation and tightness in her chest. ECG shows baseline atrial activity of around 30 beats per minute and a ventricular rate of 150 beats per minute. What is the most likely diagnosis? আমি আপনাদের বলছিলাম যে একটা পেশেন্টে যদি আপনার ট্যাকিকার্ডিয়া 300 এবং ভেন্ট্রিকুলার রেট যদি 150 বলে, যদি সটুথ অ্যাপিয়ারেন্সের কথা বলে বা নাও বলতে পারে, কিন্তু আপনি যদি ক্লিনিক্যালি 300 বলে দেয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে এটা অ্যাট্রিয়াল ফ্লাটার। ঠিক আছে, তাহলে এটা ডায়াগনোসিস অফ অ্যাট্রিয়াল ফ্লাটার হবে, কারণ ক্লু কি
যে 300 বিটস পার মিনিট অথবা ভেন্ট্রিকুলার রেট 150 বিটস পার মিনিট। আচ্ছা, 27-year-old man presents to the emergency department after a syncopal episode on inspection a neck vein তার prominent হচ্ছে A wave আছে, on auscultation of heart sound there is a heart systolic murmur that is best heard at the apex and lower sternal border and jerky pulse is found. Which of the following medication should be avoided in this patient? আচ্ছা, আপনি দেখেন যে A ওয়েভের কথা বলছে, সাথে বলছে জার্কি পালস। আমরা জার্কি পালস কোন ইয়ার ডিজিজে পাইছিলাম? যার দেখেন এই যে আমি বলছিলাম যে আপনার কোনটা যে ক্লু আপনি মানে যদি এই ফাইন্ডিংগুলো মাথায় না রাখেন, আপনাকে যে ক্লু দিবে আপনি যে ডিজিজ ডায়াগনোসিস করতে না পারেন, আপনি ফাইন্ডিংই বলতে পারবেন না বা ট্রিটমেন্টে কিছুই পারবেন না। তাহলে জার্কি পালস আমরা কোথায় পাইছিলাম? হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে। তো হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে দুইটা ড্রাগ আমার দেয়া উচিত না। কি কি? এসি ইনহিবিটর এবং নাইট্রেট। এখানে দেখেন এসি ইনহিবিটর কথা বলা আছে এবং আমি লিখে দিয়েছি যে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে এসি এবং নাইট্রেট অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, কোশ্চিনগুলো করা হয়েছে কিছুটা আপনার ডেভিডসন তো আছে, এই সাথে কিছু কিছু ক্ষেত্রে একটু আমি ক্লিনিক্যালি বা অথবা আপনাদের হ্যাগেলো ডেভিডসনের বাইরেও দেওয়া হয়েছে। এগুলো আপনাদের নলেজটাকে এনরিচ করার জন্য, যে এর বাইরেও যদি কোশ্চেন আপনাদের একটু হার্ড হয় বা একটু টাফ আসে, আপনারা যেন জিনিসগুলো অ্যান্সার করে আসতে পারেন। ঠিক আছে? আচ্ছা, a patient is admitted with central chest pain and diagnosis of non-ST elevated EMI is made. Aspirin and fondaparinux is given. What is the mechanism of fondaparinux? দেখছেন আপনার ইয়া হিসেবেও ইয়া চলে আসে, যে আপনার হচ্ছে যে ড্রাগের মেকানিজম, যে কোন ড্রাগ কীভাবে কাজ করে। তার মানে আপনাকে অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলার এটা মেনলি আপনারা আছে কোথায়? হেমাটোলজিতে। তো এটা তো এখন ধরেন আমরা কার্ডিওলজির মধ্যে আমি আনছি যেটা দেওয়ার জন্য, বাট ড্রাগের মেকানিজম আসতে পারে, আপনার অ্যাসপিরিন আসতে পারে, আপনার ক্লপিডোগ্রেল আসতে পারে, যেটা একটা কোন মেকানিজমে কাজ করে। তবে অ্যান্টি অ্যারিথমিক আমি বলছিলাম যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগগুলো অনেক সময় দিয়ে দেয়, যে কোন মেকানিজমে কাজ করে। তো ফন্ডাপ্যারিনাক্স মেনলি হচ্ছে অ্যান্টিথ্রোবিন ফিকে অ্যাক্টিভেট করে, এইভাবে সে কাজ করে। একটা হচ্ছে ডিরেক্ট ইনহিবিশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ইনহিবিশন। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিভেটস অ্যান্টিথ্রোম্বিন 3। অ্যান্টিথ্রোম্বিন 3টা কি একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তো এটা ওই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টকে অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে। আচ্ছা, এ 65-year-old man admitted to the hospital and noted to have canon A wave of his JBP during CVS examination. Which of the following would not cause this finding? ঠিক আছে? তাহলে আমি ইয়াতে আপনার হচ্ছে যে ক্যানন এ ওয়েভ পাইছি, তাহলে আমার ক্যানন এ ওয়েভের মধ্যে এটা কোনটা কজ না? তাহলে ক্যানন ওয়েভের কী কী কজ আছে আমাকে জানতে হবে। দেখছেন জেবিপি থেকে কোশ্চেন এভাবে আসতে পারে, আপনার পেশেন্টের আমি ক্যানন এ ওয়েভ পাইছি, তাহলে কোনটা কজ না? কোনটা কজ না? দেখেন হার্ট ব্লক, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, সিঙ্গেল চেম্বার ভেন্টিকুলার পেসিং, নোরাল রিদম, এগুলো সবগুলোই কিন্তু আপনার ইয়ার কজ, ক্যানন এ ওয়েভের কজ। কোনটা কজ না? ট্রাইকাসপিড স্টেনোসিস। ঠিক আছে? ট্রাইকাসপিড স্টেনোসিস এটা হচ্ছে আপনার ইয়ার কজ না। ঠিক আছে? এটা আমরা কোথায় পাই? আমরা হচ্ছে জায়ান্ট এ ওয়েভে পাই, ক্যানন এ ওয়েভ না, জায়ান্ট এ ওয়েভ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে একটা 60-year-old ম্যান who is investigated for exertional chest pain is diagnosed as having angina pectoris. Which of the following drugs is most likely to improve his long-term prognosis? তাহলে অ্যাঞ্জাইনার পেশেন্টের সবগুলাই ড্রাগ আমরা দেই, বাট কোনটা হচ্ছে তার লং টার্ম প্রগনোসিসের জন্য ভালো? ঠিক আছে? এই ড্রাগটা, এই কথাটা আপনার ডেভিডসনে ডিরেক্টলি বলা নাই, এটা এমআরসিপির বইগুলোতে সুন্দর দেয়া, যে আপনার লং টার্ম প্রগনোসিসের ক্ষেত্রে অ্যাসপিরিন ড্রাগটা হচ্ছে সবচেয়ে ভালো। আমরা তো সবগুলো ড্রাগ ইউজ করি, কিন্তু একটা পেশেন্টের লং টার্ম প্রগনোসিস, লং টার্ম বেনিফিটের জন্য সবচেয়ে ভালো ড্রাগ হচ্ছে অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল। অ্যান্সার হচ্ছে আপনার অ্যাসপিরিন। A 60-year-old male has a past medical history of hypertension, type 2 diabetes mellitus এবং ischemic heart disease. He is recently on a new medication. His GP noticed that his hemoglobin A1C is significantly increased. Which medication is most likely to have adversely affected his glycemic control? এখানে অনেকগুলো ড্রাগ দেওয়া আছে, তবে গ্লাইসেমিক কন্ট্রোল বা ডায়াবেটিসের মানে ওরসেনিং করে বা খারাপ করে আপনার হচ্ছে যে কোন ড্রাগটা, সেটা হচ্ছে এই যে বেন্ড্রোফ্লুমিথায়াজাইড। এটা জেনে রাখেন যে এই ড্রাগটা আপনার হচ্ছে যে গ্লাইসেমিক কন্ট্রোলের ক্ষেত্রে একটা
নেগেটিভ ইফেক্ট আছে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, you are asked to urgently review a 60-year-old female on the cardiology ward due to difficulty of breathing. On examination, he raised JVP with bilateral fine cracks to the mid zone. BP কম, পালস হচ্ছে বেশি, মানে হাইপোটেনশন আছে, ট্যাকিকার্ডিয়া, পেশেন্ট শকের দিকে যাচ্ছে, ইসিজি কনফার্ম, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যারেঞ্জমেন্ট? আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে বলছিলাম যদি আমরা যদি রিদম কন্ট্রোল করতে চাই, পেশেন্টটা যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, মানে বিপি কম, পালস বেশি, হার্ট ফেলোর আছে, এরকম যদি থাকে তাহলে আমরা ডিসি শক দিব, আর যদি স্টেবল থাকে তাহলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করব। তাহলে আমার যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্টের হচ্ছে আমার কি করতে হবে, যেহেতু আনস্টেবল আছে তাহলে আমাকে ডিসি কনভার্সনে যেতে হবে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে ডিসি কনভার্সন। দেখছেন আপনার আনস্টেবল না বলে ফিচার দিয়ে দিছে, তো আপনি যদি আনস্টেবল মানে কি এটা না বুঝেন, আমি গতদিন ক্লাসে বলছি, তাহলে কিন্তু এটা পিক করতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, পরের কোয়েশ্চেনটা হচ্ছে 62-year-old man is admitted to the hospital following MI. 4 days after admission, he develops a further episode of central crushing chest pain, which is the best cardiac marker to investigation chest pain. মানে একটা এমআইয়ের পেশেন্ট অলরেডি ভর্তি আছে, কিন্তু 4 দিন পরে তার আবার চেস্ট পেন হচ্ছে। এখন আমি কোনটা করব, আবার ট্রোপাই করব নাকি আমি কোন টেস্টটা করব? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা সিকেএমবি, কারণ রিইনফেকশন দেখার জন্যে, কারণ ট্রোপাই আপনার একবার যখন বাড়ে এটা কিন্তু 12 দিন পর্যন্ত থাকে। সো আপনি যদি ট্রোপাই আবার করেন তাহলে তো তার এটাতে এমনিই রেস্ট পাবেন, তাই না? কিন্তু এটা কি আবার ইনফেকশন হলো কি না এটা আপনি ট্রোপাই দিয়ে বের করতে পারবেন না। তো রিইনফেকশন দেখার জন্য আমাদের কোন মার্কারটা লাগে? সিকেএমবি। এটা মাথায় রাখবেন যে রিইনফেকশন দেখার জন্য আমার সিকেএমবি লাগবে। তো যেহেতু তার অলরেডি এমআই হয়ে গেছে, সে আবার চেক করতে চাচ্ছে যে তা আবার মানে ইনফেকশন হয়েছে কিনা, সেটার জন্য আমার সিকেএমবি লাগবে। তাহলে সিকেএমবি লাগে ফর রিইনফেকশন দেখার জন্য। Next question. A 59-year-old man is admitted to the emergency department with 30 minutes history of chest pain radiating to a left arm. ECG shows ST elevation B561 AVL. Which coronary artery is most likely to be affected? আমি গতদিন আপনাদের পড়াইছিলাম যে কোন লিডে কোন ইসিজি চেঞ্জে কোন আর্টারি ইনভলভমেন্ট, এর মধ্যে V56 এবং 1 এটা হচ্ছে আপনার কোন আর্টারি? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এই আর্টারিটা ইনভলভ হবে। ইসিজি থেকে আপনার হচ্ছে যে এই যে আর্টারি থেকে একটা কোশ্চেন পাবেনি, লিখে নিন, ঠিক আছে? তো আপনাকে এটা কোন লিডে কোন চেঞ্জে কোন আর্টারি ইনভলভমেন্ট এবং কোন ইস্কেমিয়া ভালো মতো এটা পড়তে হবে। এটার অ্যান্সার হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং। নেক্সট দেখেন, you are called to CCU. A patient has been admitted following AMI, has developed broad complex tachycardia, suspected diagnosis of polymorphic ventricular tachycardia. Which of the following factor is most likely to have precipitated this? তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন যে you are called to CCU. A patient has been admitted following MI, has developed broad complex bradycardia. You suspected a diagnosis of, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটা হবে ব্রড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটা হবে ট্যাকিকার্ডিয়া, এটা একটু ভুল হয়েছে, এটা হবে ট্যাকিকার্ডিয়া, ঠিক আছে? আপনার হচ্ছে ট্যাকিকার্ডিয়া আছে, ইউ সাসপেক্টেড ডায়াগনোসিস অফ পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ লাইকলি টু হ্যাভ প্রেসিপিটেড দিস? এটা হচ্ছে আপনার হাইপোম্যাগনেসিমিয়া, হ্যাঁ, আপনার হচ্ছে যে কী ফ্যাক্টর আপনার ট্যাকিকার্ডিয়াকে অ্যাগ্রাভেট করতে পারে মেটাবলিক কজের মধ্যে, আপনার হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া, বাকি হচ্ছে আপনার হাইপোক্যালেমিয়া আছে, ঠিক আছে? হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, এগুলো হচ্ছে আপনার অ্যাগ্রাভেট করে। এটার অ্যান্সার হচ্ছে হাইপোম্যাগনেসিমিয়া। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাওরটিক রিগার্জিটেশন? এটা আপনার ওই যে বক্সে অ্যাওরটিক রিগার্জিটেশনে আপনার হচ্ছে যে কী কন্ডিশন আমাদের হচ্ছে যে কজের মধ্যে আছে, যে কী ডিজিজের মধ্যে অ্যাসোসিয়েটেড আছে, আর এখানে বলছে কি ইজ নট অ্যাসোসিয়েটেড, কোনটা? আপনার হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি, এটা অ্যাসোসিয়েটেড নাই, বাকি রিউমাটয়েড ফিভার, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, মারফান সিনড্রোম, সিফিলিস সবগুলো আপনার অ্যাওরটিক রিগার্জিটেশনের সাথে অ্যাসোসিয়েশন আছে, কোনটা নাই? সেটা হচ্ছে ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি। আচ্ছা, এই 45-year-old ম্যান
diagnosed with endocarditis with aortic valve. He is treated with IV benzyl penicillin and gentamicin. What is the most appropriate ECG change to monitor for? আচ্ছা, একটা কথা মাথায় রাখবেন, এগুলো হচ্ছে আপনার ক্লিনিক্যাল নলেজ, যে একটা অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্টের পেশেন্টের আপনার হয় কি যে অ্যাওরটিক রুট অ্যাবসেস হতে পারে। তো অ্যাওরটিক রুট অ্যাবসেস হচ্ছে কিনা সেজন্য আমার ইসিজি রিডিং মনিটরিং করতে হবে, সেটাতে আমাকে খেয়াল করতে হবে যে প্রলং পিআর ইন্টারভেল হচ্ছে কিনা, কারণ অ্যাওরটিক রুট অ্যাবসেসে প্রলং পিআর ইন্টারভেল হয়। তাহলে আমাকে এখানে দেখেন বলছে যে অ্যাওরটিক ভালভ তার হচ্ছে ইনভলভমেন্ট হয়েছে, সে অ্যান্টিবায়োটিক পাচ্ছে, কিন্তু আমাকে কোনটা মনিটরিং করতে হবে, মানে অ্যাওরটিক ভালভ যদি কারো ইনভলভমেন্ট হয় এমফিটিক এন্ডোকার্ডিটিসে, তার একটা কমপ্লিকেশন হচ্ছে অ্যাওরটিক রুট অ্যাবসেস হতে পারে। তো অ্যাবসেস হওয়ার জন্য আমার ইসিজিতে পিআর ইন্টারভেলটা মনিটর করতে হবে যে এটা প্রলং হচ্ছে কিনা। আচ্ছা, একটা 50-year-old man presents to the emergency department following an episode of transient right-sided weakness lasting 10 to 15 minutes. Examination reveals patient has atrial fibrillation. If the patient remains chronic atrial fibrillation, what is the most suitable anticoagulant? আপনারা জানেন যে ইসকেমিক স্ট্রোকের একটা মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে আমাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয়। তো আপনি বইয়ে দেখবেন আমাদের বইগুলোতে কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে ফার্স্ট লাইন দেয়াই আছে আপনার ওয়ারফারিন, হ্যাঁ, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, মানে ফার্স্ট লাইন হচ্ছে ওয়ারফারিন। এছাড়াও আমরা যে আমাদের ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট এগুলো আমরা মানে ইউজ করতে পারি। কিন্তু আপনার রিসেন্ট যে জার্নালগুলো বা এগুলাতে আপনি যদি দেখেন বা কার্ডিওলজিস্টের কথা শুনেন, সেক্ষেত্রে তারা কিন্তু বলতেছে যে এখন একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যদি পেশেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট যে আমাদের যে ওরাল যে অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা এটা দিতে পারি, ওয়ারফারিন আমরা না দিয়ে এই ড্রাগটাও দিতে পারি। সো আপনার যদি রিসেন্ট মানে আপডেট থেকে কোয়েশ্চেনটা আসে তাহলে আপনার অ্যান্সার ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আর আপনি যদি বইপত্রের কথা বলেন তাহলে ফার্স্ট লাইন হিসেবে ওয়ারফারিন, সেকেন্ড লাইন হিসেবে আপনার ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তো আপনার হচ্ছে রিসেন্ট আপডেট আপনি নাইস গাইডলাইন বলেন অথবা আপনার রিসেন্ট যে আপনি যে জার্নালগুলো বলেন এগুলোতে আপনি পাবেন যে এখন ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট পেশেন্টকে আমরা দিব ইন কেস অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ সেকেন্ডারি প্রিভেনশন অফ স্ট্রোক। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, একটা আপনার হচ্ছে 2-day baby girl is noted to become cyanotic whilst feeding and crying. A diagnosis of congenital heart disease is suspected. What is the most likely cause? আচ্ছা, তাহলে আমাদের একটা আপনার হচ্ছে যে বাচ্চার বয়স তার হচ্ছে 2 দিন বয়স, যার হচ্ছে সায়ানোসিস হয়েছে এবং তার কনজেনিটাল হার্ট ডিজিজ এটা ডায়াগনোসিস হয়ে গেছে, তাহলে তার মোস্ট কজটা কী? তো আপনারা এটা জানেন যে মোস্ট সায়ানোটিক যদি কজের কথা বলে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ এটা হচ্ছে আপনার মানে বার্থের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কজ। আর যদি আপনার অ্যাসায়ানোটিকের কথা বলে তাহলে অবশ্যই আপনার ভিএসডি হচ্ছে মোস্ট কমন কজ। তাহলে সায়ানোটিকের মধ্যে আপনার হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি, আর যদি অ্যাসায়ানোটিক বলে তাহলে হচ্ছে ভিএসটি। তো যেহেতু এটা সায়ানোটিক বলে দিছে তাহলে আপনার মোস্ট কমন কজ হবে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস। তো ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কোয়েশ্চেনগুলো কীভাবে আসে বা আপনাদের কীভাবে পড়তে হবে। তো যাদের ল্যাকিংস আছে আপনারা জিনিসগুলা আশা করি বুঝতে পেরেছেন যে কোয়েশ্চেনগুলো কীভাবে আসতে পারে সেভাবে পড়বেন। আর কার্ডিওলজি চ্যাপ্টারটা এমনিও একটু কমপ্লেক্স একটা চ্যাপ্টার, এটা আসলে একবার পড়ে হয় না, বারবার পড়তে হবে। তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার মানে কোয়েশ্চেনও বুঝতে পারছেন, আপনি পড়ার ডেপথ আপনার ভালো হবে এবং আপনি তখন কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন। কারণ কোয়েশ্চেনে ক্লু ধরতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ, হ্যাঁ, যে আপনার কোন ক্লু ধরার জন্য আপনার ক্লিনিক্যাল সাইন মাথায় রাখতে হবে, আপনার ইসিজি ফাইন্ডিং মাথায় রাখতে হবে, আপনার জেবিপি মাথায় রাখতে হবে, আপনার আবার ইনভেস্টিগেশন আছে, ট্রিটমেন্ট আছে, কোন ড্রাগ আপনি দিবেন না। তো অনেক কিছু আপনার দেখা গেল যে একসাথে মাথায় রাখা খুব টাফ হয়ে যায় বা ডিফিকাল্ট হয়ে যায়। সো এখানে আপনাকে এটা বারবার পড়তে হবে। কার্ডিওলজি আসলে মার্ক তোলা একটু টাফ, বাট পড়লে একটু বুঝে পড়লে আপনারা পারবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো আরেকটা ক্লাসে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা কোনো জিনিস বুঝতে সমস্যা থাকে বা মনে করেন যে আবার একটু বলা দরকার বা বোঝা দরকার, সেক্ষেত্রে আপনারা গ্রুপে বলবেন, চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সেই বিষয়টা
বুঝাই দেওয়ার জন্য বা সেটা সমাধান দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করেছি আপনাদের ক্লাস এবং পরীক্ষা নিয়ে একটা ওভারঅল গাইডলাইন ইন কম্প্যাক্ট টু আপনার হচ্ছে যে এফসিপিএস এবং আপনার ডেভিডসনের বাইরেও যে এমআরসিপির বইগুলোতে যে সুন্দর সুন্দর তথ্যগুলো আছে সেগুলোর একটা মার্চ করে দেওয়ার জন্যে। তো আপনারা এইভাবে পড়েন, পরবর্তীতে তারপরে যদি কোনো ডাউট থাকে বা সমস্যা থাকে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান করার। তো সবাই ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।